নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি সুন্দর একটি গল্প শোনার জন্য। আজ আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প অনুরাধা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক গল্প অনুরাধা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা! হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলেমেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে রসিকতাও বাহুল্য রহিয়াছে। এমনই দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণ পণ ঠিকুজি কোষ্ঠী ও কুলশীলে যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না। এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্য। সকালে এই গল্পই চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে? লোক দিয়ে হবে না? লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনব না। তবু তারই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না? বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থের মেয়ে বিনোদদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা? নামের তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আজ্ঞে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000 মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার জপতাপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনা জলে কানায় কানায় পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাটিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাপিত হইল ঘটা করিয়া, কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুর পর গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তুভিটা, আকণ্ঠ ঋণ ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বেড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া 2 বছর হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটিল না।
তুমি এইখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুরদাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল, জানিস? ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবাও সব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোড়ামি পুত্রের ছিল না। মদ্য মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে একটি নীচ জাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্যে জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস না। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায়ে হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজে কর্মে পেট ভরিয়া লুচি মন্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়। তিনি সম্মত হইলেন। চাটুর্যেতের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনই করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল। হরিহরের পক্ষে কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহল শাসনে আসিল। হরিহর হাফ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যথা পূর্বস্থতা পর। 1 পয়সা তহবিলে জমা পড়িল না। এমনি ভাবে গোলমালে আরো বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুর্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে, সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভাগিনেও বাটিতে থাকত। পুলিশের লোকে তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া করিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত, তাহার পুনঃ এক্সামিন ফেল করার রসিদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে, বিলাতে পাশ ফেলের কোনো প্রভেদ নাই, বই মুখস্থ করিয়া পাশ করিতে কাঁধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপে যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ের কাল্পনিক দুরবস্থায় শঙ্কা প্রকাশ করিল এবং এই নড়বড়ে বড় কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এইরকম হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলিবে না। তাহাকে সরেজমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে। এই জন্যই তাহার গণেশপুরে আসা।
কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অতঃপর স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই ব্যস্ত, সংসারের সকল বিষয়ে অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার এক জোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। বাড়ির লোকদের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও সে অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাটির যে অংশে তাহার মহল, সেখানে পরিজনবর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহা প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়াছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে রাধিয়া ডিনার করাইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করিয়া MA পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নিক, স্ত্রী মরিবার পরেই সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ খবর করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতির সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে, এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দূর সম্পর্কের সেই ভাগিনেও ছোড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামের সাপ খোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রাসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতে সাহেবরাও নাকি ঠিক এমনিই বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নই হয়েছে। তাহার ভগ্নস্বাস্থ্য পিতামহী অধিকাংশ সময়ে থাকেন শয্যাগত, সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ নাই। কাজেই দুঃখে কষ্টেই সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গাটা একটু সাবধানে রেখো, কবে ফিরবে? যত শীঘ্রই পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে। বাবা কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে না তাহা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে, কখনো কখনো বা প্রাচীন বৃক্ষছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দোল দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার। চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে 2 হিন্দুস্তানি দরোয়ান। অনেকগুলো অনুগত প্রজা
বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিচ হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এই হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়াছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোরে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লইয়া যাওয়াই ভালো। বিজয় বলিল, মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্র মন্দ। বিনোদ বলিল, আগে তা তো শুনিনি। আমি শুনেছি। কোথাও কেহ নাই। শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাইয়া দেখিল। বাবুদের বাড়ি বলা যায় বটে। সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছিয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই। পায়রা চড়াই ও চামচিকায় স্থায়ী আশ্রয় বানাইয়াছে। দারোয়ান হাকিল, কই হ্যায়? তাহার সম্ভ্রমহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভিতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বুঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধে। অনুরাধা রাঁধিতেছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। এ দুর্দৈব প্রত্যহ আশঙ্কা করিতেছিল। হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল। সন্তোষকে ডাকিয়া কহিল, বাহিরে একটা শতরঞ্জি পেতে দিয়ে এসো বাবা, বলকে মাসিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না। বাবু রাগ করেন না যেন বিনোদদা, আমার হয়ে তাকে বসতে বলগে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারি নে, কাজেই। সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল। বাহিরে শতরঞ্জি পাতা রহিল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল। মিনিট পাঁচেক পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল। ভদ্রঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল, কিন্তু দৌর্বল্য প্রকাশ পাইলে চলিবে না। অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এ বাড়ি আমাদের, তুমি জানো? উত্তর আসিল, জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বোনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটা চালাক চৌকস নয়। নতুন জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল। একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট ৫-৬ ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ একটা ধমক দেয়া বলিয়া উঠিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘ ভাল্লুকও নই, তাকে খেয়ে ফেলবো না। বাড়ি ছাড়বে না কেন বলুক। অনুরাধা বাহিরে আসিল না, কিন্তু কথা কহিল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল, বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভিতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই। কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। জিজ্ঞেস করবার গরজ আমার নেই। এ যদি শর্ত তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেয়া বড় হবে, এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, চুপ করিয়া রহিল। কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভিতর হইতেই। অনুরাধা কইল, কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, এই অনাথ ছেলেটি, ওর মা বাপ নেই, আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। বিজয় বলিল, এ জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? মেয়েটি বলিল, আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারেনি সে শুধু এই ভয়ে। পাছে আপনি বিরক্ত হন,
এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল, কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোবো না। অকপটে আমাদের বিপদের কথা জানালুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বরে বাহিরে হইতেও বোঝা গেল মেয়েটির চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও কত হাঙ্গামায় পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল এবং দারোয়ানদের লাঠিসোঁটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না। বলিল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধা। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজেরা একবার দেখতে আসতে চান। মেয়েটি বলিল, বেশ তো, আসুন না। বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন এবং ভিতরের দোতলায় অনেকগুলো ঘর, মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারবো। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল, না না, সে কি, সে কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়। পরনে একখানি আধময়লা আটপৌরে কাপড়, গায়ে গহনা নাই, শুধু দু হাতে কয়েক গাছি সোনার চুড়ি। সাবেক কালের আড়াল হইতে তাহার অশ্রু সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনি হইবে, বিশেষত দরিদ্র হইলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরো 5 জনকে যেমন দেখিতে হয় তেমনি। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই তাহাতে সন্দেহ হয় না। শুধু বিশেষত্ব চোখে পড়িল ইহার ললাটে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে, কতক ভাঙিয়া আছে, কতক ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদর বাটির মতো এ ঘরগুলিও জরাজীর্ণ, হাড়পাজরা বার করা, দারিদ্র্যের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্রঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এক্ষুনি বলতে পারি নে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন? সেই চিন্তাই তো দিনরাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলেন? বিজয় এই প্রশ্নের উত্তর দিতে পারিল না। অনুরাধা কইল, জানি নে, তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হইল, বুঝিল আভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আমি করতে বলি না, আমি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি? কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস থাকে। নিজের ভাইকে এটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়, তাই গগনকেই দিয়েছিলেন সমস্ত সোপে। এ কি তারই ফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে
কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়ামায়া করি নে। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনি মৌন হইয়া রহিল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দুদিন পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের ঘরে একটা ঘরে থাকবেন, যে কটা দিন থাকতে চান, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। কুমার বলিল, বাবা, তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়? অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ, খাবো। সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিয়া কহিল, বাবা, তুমি খাবে? খুব মিষ্টি। না। খাও না বাবা, অনেক আছে, সব তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না, খাবো না, তুই চলে আয়। শেষ করলাম গল্প অনুরাধার প্রথম পর্ব। যদি আপনাদের কাছ দিয়ে সাড়া পাই তাহলে অবশ্যই গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলকে ধন্যবাদ।